নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের সকল শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আমার আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ সপ্তাহের হিসাব বিজ্ঞান বিষয়ের তৃতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ শেষ অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আমার আজকের ভিডিও তৈরি করেছি। আশা করি তোমরা আমার আজকের তৈরিকৃত অ্যাসাইনমেন্টটি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় হুবহু লিখলে তোমরা শতভাগ নম্বর পাবে এবং সর্বোত্তম নম্বর প্রাপ্তির নিশ্চয়তা আমি দিতে পারি। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ নির্ভুল উত্তর এর মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা আজকে দেখি আমাদের হিসাব বিজ্ঞানের প্রশ্নে তৃতীয় অ্যাসাইনমেন্টে কি কি রয়েছে। সপ্তম অধ্যায় থেকে আছে খতিয়ান, অষ্টম অধ্যায় থেকে আছে নগদান বই। তোমাদের এখানে মোট খতিয়ান ও নগদান বই থেকে দুইটি প্রশ্ন দেওয়া হয়েছে, ক এবং খ। ক নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের ছকে প্রস্তুত করো। খ নম্বরে বলা হয়েছে নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দুগড়া নগদান বই প্রস্তুত করো। অর্থাৎ তোমাদের চলমান জের ছকে বা আধুনিক পদ্ধতিতে খতিয়ান করতে হবে এবং একটি দুগড়া নগদান বই করতে হবে। তো চলমান জের ছকে চারটি লেনদেন এখানে রয়েছে। প্রথমে আছে শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। জুন 5 নগদ বিক্রয় ধারে 1,30,000 অর্থাৎ তিনি বাকিতে বিক্রয় করেন 1,30,000 টাকা। জুন 10 দেনাদার হাতে আদায় 1 লক্ষ টাকা অর্থাৎ তিনি তার দেনাদার থেকে 1 লক্ষ টাকা নগদ আদায় করেছেন। জুন 20 অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের তৃতীয় অ্যাসাইনমেন্ট হিসাব বিজ্ঞান ব্যবসা শিক্ষা বিভাগের তোমরা শিরোনামে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় শিরোনাম হিসেবে লিখবা সপ্তম অধ্যায় খতিয়ান, অষ্টম অধ্যায় নগদান বই। তাহলে চলো আমরা খতিয়ান, আজকে আমরা যে খতিয়ান করতে বলা হয়েছে সেখান থেকে আমরা কয়টি খতিয়ান করব তোমরা সবাই জানো, বা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি যে খতিয়ান সবসময় একটি হিসাব, যদি অধিকবারও থাকে তাহলে তার জন্য একটি হিসাব খোলা হয়, আর একটি হিসাব যদি একবারও থাকে তার জন্য একটি হিসাব খোলা হয়। তো আমরা লেনদেনগুলো বিশেষ এখানে যে 4টি লেনদেন রয়েছে অর্থাৎ তিনি নগদ টাকা বিনিয়োগ করেছেন 5 তারিখ, 10 তারিখ এবং 20 তারিখে 4টি লেনদেন দ্বারা আমরা দেখেছি যে মোট 4টি খতিয়ান হিসাব করা হয়। 1 নম্বরে রয়েছে নগদান হিসাব, 2 নম্বরে মূলধন হিসাব, 3 নম্বরে বিক্রয় হিসাব, 4 নম্বরে দেনাদার হিসাব। শ্রাবণী ট্রেডার্সের সংশ্লিষ্ট খতিয়ান সমূহ প্রথমে আমরা নগদান হিসাবটা করেছি। তোমরা জানো চলমান জের ছকে মোট 7টি ঘর থাকে। প্রথমে থাকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর একটা হচ্ছে উদ্বৃত্ত বা ব্যালেন্স। এর মধ্যে 2টি ঘর থাকে, একটা ডেবিট ব্যালেন্স আর একটা ক্রেডিট ব্যালেন্স। উপরে থাকে হিসাবের কোড নাম্বার। প্রশ্নে যেহেতু হিসাবের কোড নাম্বার দেওয়া নাই, তোমরা তোমাদের খাতায় হিসাবের কোড নাম্বার লিখে এভাবে ডট ডট দিয়ে রাখবা আর এইরকমই ছকটি অঙ্কন করে অঙ্কটা করবা। তো প্রথমে আমরা প্রশ্নটি ছিল শ্রাবণী ট্রেডার্স 2020 সালের 1 জুন নগদ 50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করে। এর জাবেদারি হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু আমরা নগদ খতিয়ান করতেছি, তাহলে যেহেতু আমরা নগদের খতিয়ান করতেছি সেহেতু উক্ত জাবেদারি যেহেতু নগদান হিসাব ডেবিট, তাহলে আমরা লিখব কি ক্রেডিট খাতের নাম মূলধন হিসাব। তো আমরা এখানে 2020 জুন 1 তারিখে আমরা লিখেছি মূলধন হিসাব। যেহেতু নগদান ডেবিট, তো টাকা ডেবিটের ঘরে এবং ব্যালেন্সও ডেবিটের ঘরে। 10 তারিখে বলা হয়েছে দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা। এই লেনদেনটির সাথে নগদের সম্পর্ক আছে। এটির জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট এবং
দেনাদার হিসাব ক্রেডিট। তো যেহেতু নগদান হিসাব ডেবিট, তাহলে আমরা ক্রেডিট এন্ট্রির নাম লিখব। তাই আমরা লিখেছি 10 তারিখে দেনাদার হিসাব 1 লক্ষ টাকা। পূর্বের ব্যালেন্স ছিল 50,000 টাকা এবং নতুন যোগ হয়েছে 1 লক্ষ টাকা। তাহলে আমার জুন 10 তারিখে মোট ব্যালেন্স হলো 1,50,000 টাকা। যেহেতু এটা ডেবিট, ব্যালেন্সও ডেবিট। জুন 20 তারিখে আরো একটি নগদ লেনদেন রয়েছে। সেই লেনদেনটি হলো অতিরিক্ত মূলধন আনা হলো 20,000 টাকা। এটার জাবেদা হলো নগদান হিসাব ডেবিট এবং অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। তো যেহেতু এখানেও নগদান হিসাব ডেবিট, তো সেহেতু আমরা অতিরিক্ত মূলধন হিসাব নিয়েছি। কারণ আমরা যেহেতু নগদান ডেবিট, তাই আমরা ক্রেডিট এন্ট্রির নাম লিখব। 20 তারিখে আমরা দিয়েছি অতিরিক্ত মূলধন হিসাব টাকা 20,000। পূর্বের ব্যালেন্স ছিল 1,50,000 এবং নতুন ব্যালেন্স ডেবিটে যোগ হয়েছে আরো 20,000। তাহলে টোটাল ব্যালেন্স দাঁড়ালো 1,70,000। এরপর আসো মূলধন হিসেবে। 1 তারিখে বলা হয়েছিল তিনি নগদ 50,000 টাকা বিনিয়োগ করেন। এটি জাবেদা ছিল কি নগদান ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মূলধন ক্রেডিট, তাহলে আমরা ডেবিট এন্ট্রির নাম লিখব। তাই লিখেছি জুন 1 তারিখে নগদান হিসাব ক্রেডিট পাশে 50,000 টাকা, ব্যালেন্স হবে ক্রেডিট 50,000 টাকা। এরপর জানুয়ারি 20 তারিখে বলা হয়েছিল যে তিনি 20,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনেন। অতিরিক্ত মূলধন আর মূলধন একই, এটি মূলধন হিসাবের মধ্যে গণ্য হবে, কারণ যেহেতু এটি মালিকের মূলধন। তো ওই জাবেদাটি ছিল কি নগদান ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মূলধন ক্রেডিট, সেহেতু আমরা ডেবিট এন্ট্রির নাম লিখবো। তাই লিখেছি নগদান হিসাব। তাহলে যেহেতু মূলধন ক্রেডিট, ব্যালেন্স হবে, টাকাটাও বসবে ক্রেডিটের ঘরে এবং ব্যালেন্স হবে ক্রেডিট। পূর্বে ব্যালেন্স ছিল 50,000 টাকা, আরো 20,000 টাকা যোগ হলো, তার মোট মূলধন দাঁড়ালো 70,000 টাকা, অর্থাৎ তার ক্রেডিট ব্যালেন্স 70,000 টাকা। এরপর আছে বিক্রয় হিসাব। আমরা উক্ত 4টি লেনদেনের মধ্যে শুধুমাত্র একটি লেনদেনই পেয়েছি বিক্রয়। সেটি হলো জুন 5 তারিখে বলা হয়েছিল যে ধারে বিক্রয় 1,30,000 টাকা। এটির জাবেদা হবে কি? এটির জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে তোমরা দেনাদার বা প্রাপ্য হিসাব লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তো আমরা সাধারণত দেনাদার হিসাবই লিখি। তাহলে দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে টাকাও বসবে ক্রেডিট পাশে। আর যেহেতু আমরা বিক্রয় ক্রেডিট, তাহলে আমরা এখানে বিবরণের ঘরে লিখব ডেবিট এন্ট্রির নাম। তাই ডেবিটে ছিল কি দেনাদার হিসাব। তো ক্রেডিট পাশে আমরা 1,30,000 টাকা দেখিয়েছি, ব্যালেন্স হবে 1,30,000 টাকা। এরপর রয়েছে দেনাদার হিসাব। দেনাদারের সাথে সম্পৃক্ত আমাদের 2টি লেনদেন ছিল, একটি ছিল 5 তারিখের এবং একটি 10 তারিখের। 5 তারিখে ছিল ধারে বিক্রয় এবং 10 তারিখে ছিল দেনাদার হতে আদায়। তো 5 তারিখে ধারে বিক্রয়ের জাবেদাটা কি ছিল? দেনাদার হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদার ডেবিট, তাহলে আমরা ক্রেডিট এন্ট্রির নাম লিখব। তাই আমরা বিক্রয় হিসাব লিখেছি। যেহেতু দেনাদার ডেবিট, টাকা বসবে ডেবিটে করে এবং ব্যালেন্স হবে ডেবিটে। তাই ডেবিট করে 1,30,000 টাকা, ব্যালেন্স 1,30,000 টাকা। এবং দেনাদারের সাথে সম্পৃক্ত আরেকটি লেনদেন ছিল 10 তারিখ। সেখানে বলা হয়েছিল দেনাদার হতে আদায় 1 লক্ষ টাকা। এটির জাবেদা হবে কি নগদান হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদার ক্রেডিট, তাহলে আমরা ডেবিট এন্ট্রির নাম লিখব। তাই আমরা লিখেছি নগদান হিসাব। এবং যেহেতু দেনাদার এখানে ক্রেডিট হয়েছে, তাই আমরা টাকা বসিয়েছি ক্রেডিট পাশে। পূর্বের ব্যালেন্স ছিল 1,30,000 টাকা এবং দেনাদারের কাছ থেকে অলরেডি 1 লক্ষ টাকা আদায় করা হয়েছে। তাই এই 1 লক্ষ টাকা বিয়োগ হয়ে গেছে। তাহলে 1,30,000 টাকা ছিল পূর্বের ব্যালেন্স, আদায় হয়ে গেছে 1 লাখ। তাহলে আমার সর্বশেষ ব্যালেন্স রইল কত? 30,000 টাকা। এই ছিল আমাদের খতিয়ান। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খ নম্বর প্রশ্ন ছিল নিম্নলিখিত লেনদেন দ্বারা জেরিন এন্টারপ্রাইজের দুগড়া নগদান বই প্রস্তুত করো। আমরা তোমাদের জন্য একটি দুগড়া নগদান বই প্রস্তুত করেছি। তোমরা জানো যে দুগড়া নগদান বইতে মোট 12টি ঘর থাকে। তারিখ, বিবরণ, ভাউচার নাম্বার, খতিয়ান বিষয়, নগদ টাকা, ব্যাংক টাকা,
ডেবিট পাশে মোট 6টি ঘর এবং ক্রেডিট পাশে ঠিক একইভাবে তারিখ, বিবরণ, বাউচার নং, খতিয়ান বিষয়, নগদ টাকা, ব্যাংক টাকা, মোট 12টি ঘর থাকে। প্রথম লেনদেনটি ছিল জুলাই 1, হাতে নগদ 80,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 1 লাখ টাকা। যেহেতু এই দুইটি এন্ট্রি ডেবিট, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ডেবিট, তাই আমরা ডেবিট পাশে লিখেছি ব্যালেন্স বিডি। নগদের ঘরে 80,000 টাকা, ব্যাংকের ঘরে 1 লক্ষ টাকা। তো শিক্ষার্থী বন্ধু, তোমাদের একটু জানিয়ে রাখি যে 1 তারিখে সবসময় ব্যালেন্স বিডি হয় এবং সেটা যদি উদ্বৃত্ত হয়, ব্যাংক উদ্বৃত্ত হয়, তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা লিখতে হয়, আর নগদ উদ্বৃত্ত হলে ডেবিট পাশে নগদের ঘরে টাকা লিখতে হয়। 2 নম্বর এন্ট্রি ছিল নগদে পণ্য ক্রয় 20,000 টাকা। এটি জাবেদা হলো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদান ক্রেডিট অর্থাৎ টাকা চলে গেছে, তাই ক্রেডিট পাশে আমরা লিখেছি ক্রয় হিসাব টাকা, নগদের ঘরে 20,000 টাকা। 3 নম্বর পরবর্তী এন্ট্রি ছিল 4 তারিখে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। এটি জাবেদা হচ্ছে কি, যেহেতু চেকের মাধ্যমে পণ্য বিক্রয় সেহেতু ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তা ব্যাংক যেহেতু ডেবিট, তাহলে আমরা ডেবিট পাশে লিখেছি বিক্রয় হিসাব টাকা, ব্যাংকের ঘরে 60,000। 10 তারিখে ছিল ব্যাংক হতে উত্তোলন। তোমরা জানো যে সাধারণত 2টি এন্ট্রি কন্ট্রা এন্ট্রি হয় বা বিপরীত দাখিল হয়, একটা হলো ব্যাংকে জমা আর একটা হলো ব্যাংক থেকে উত্তোলন। তো ব্যাংক থেকে উত্তোলন একটি কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। তো এটার জাবেদা হবে কি, নগদান ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আর বিপরীত দাখিলায় যে পাশে তুমি ব্যাংক লিখবা সে পাশে টাকা বসাবা নগদের ঘরে, আর যে পাশে তুমি নগদ লিখবা সে পাশে টাকা বসাবা ব্যাংকের ঘরে, অর্থাৎ সবকিছুই হবে বিপরীত। তাহলে এই কন্ট্রান্টিটি আমাদের জাবেদাটা মূল হলো কি, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। যেহেতু নগদান ডেবিট, তাহলে আমরা ডেবিট পাশে লিখব ব্যাংক হিসাব এবং টাকা বসাবো নগদের ঘরে, তাই আমরা 25,000 টাকা নগদের ঘরে বসেছি। আর ক্রেডিট পাশে লিখব নগদান হিসাব, এবং যেহেতু টাকা ব্যাংক থেকে চলে গেছে ব্যাংক ক্রেডিট, তাই ক্রেডিট পাশে লিখেছি 25,000 টাকা। এরপরে ছিল চেক দ্বারা আসবাবপত্র ক্রয়। এর জাবেদা হয়েছে আসবাবপত্র হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ টাকা ব্যাংক থেকে চলে গেছে, তাই আমরা ক্রেডিট পাশে লিখেছি আসবাবপত্র হিসাব টাকা, ব্যাংকের ঘরে 40,000 টাকা। এরপরে ছিল ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 50,000 টাকা। অর্থাৎ প্রাপ্য বিল আদায় হয়েছে ব্যাংক কর্তৃক 50,000 টাকা। এটা জাবেদা হবে কি, ব্যাংক হিসাব ডেবিট এবং প্রাপ্য বিল হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, আমরা ডেবিট পাশে লিখেছি প্রাপ্য বিল হিসাব, আর যেহেতু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে তাহলে আমরা ব্যাংকের ঘরে লিখেছি 50,000 টাকা। সর্বশেষ ছিল চেকের মাধ্যমে দেনা পরিশোধ, অর্থাৎ 25 তারিখ ছিল চেকের মাধ্যমে দেনা পরিশোধ 20,000 টাকা। এটা জাবেদা হলো পাওনাদার হিসাব ডেবিট বা প্রদেয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু টাকা ব্যাংক থেকে চলে গেছে, তাই আমরা ক্রেডিট পাশে লিখেছি পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাব টাকা, ব্যাংকের ঘরে 20,000 টাকা। এবার আসলে আমরা কিভাবে ব্যালেন্স করেছি। ডেবিট পাশে আমাদের 80,000 এবং 25,000 টাকা, মোট 1,05,000 টাকা। কিন্তু ক্রেডিট পাশে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটি নগদ আছে 20,000 টাকা। তাহলে 1,05,000 থেকে 20,000 গেলে থাকে 85,000 টাকা। আর যে মাসে নগদান বই বা আমরা যে খতিয়ান করি বা নগদান বই করি না কেন, ওই মাসের শেষ তারিখেই আমাদের ব্যালেন্স লিখতে হয়। যে পাশে টাকা বেশি থাকে তার বিপরীত পাশে যে পরিমাণ টাকা ঘাটতি হয় সেই পরিমাণ টাকাকেই আমরা বলি ব্যালেন্স সিডি। অর্থাৎ এই পরিমাণ টাকা আমার হাতে আছে, 1,05,000 টাকা আমার মোট ডেবিট নগদের ঘরে ছিল, ক্রেডিট পাশে 20,000 টাকা চলে গেছে, তাহলে আমার আছে 85,000 টাকা ব্যালেন্স সিডি। ব্যাংকেও ঠিক তদ্রূপ আমরা মোট যোগ করেছি 1,60,000 এবং 50,000, মোট 2,10,000। ব্যাংকে আমাদের 25,000, 40,000 এবং 20,000, এই তিনটার যোগফল আমরা 2,10,000 টাকাতে বিয়োগ করে আমরা ব্যালেন্স সিডি পেয়েছি 1,25,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে পাশে ব্যালেন্স সিডি হয় তার বিপরীত পাশে হয় ব্যালেন্স বিডি। তো যেহেতু আমাদের ক্রেডিট পাশে হয়েছে ব্যালেন্স সিডি, তাহলে আমরা
ডেবিট পাশে লিখবো, আর যে মাসে আমাদের ব্যালেন্স সিডি হবে তার পরবর্তী মাসের 1 তারিখে আমরা লিখব ব্যালেন্স বিডি। যেহেতু এটা জুলাই মাস, জুলাইয়ের পর আগস্ট, আগস্টের 1 তারিখ হবে ব্যালেন্স বিডি। তো নগদ ব্যালেন্স ছিল, সিডি ছিল 85,000টা, সেটাই বিডি হবে 85,000 টাকা। ব্যাংকে সিডি ছিল 1,25,000 টাকা, সেটাই বিডি হবে 1,25,000 টাকা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ষষ্ঠ সপ্তাহের তোমাদের হিসাব বিজ্ঞানের তৃতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ শেষ অ্যাসাইনমেন্ট। এরপরে তোমাদের সাথে আমার দেখা হবে বিভিন্ন সময় বিভিন্ন অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই আমাদের সাথে সংযুক্ত থাকবা। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী সকল প্রকার অনলাইন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবা এবং তোমার সকল আপনজন, বন্ধুবান্ধব, সকল ফেসবুক, ইমো সকল গ্রুপে তুমি শেয়ার করবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।